আসসালামু আলাইকুম। শুরু করছি নিষিদ্ধ চাহনা, পর্ব ৩৮ আর ৩৯। লেখিকা সারা চৌধুরী। পিহু অপলকভাবে তাকিয়ে আছে সাদির মুখের দিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে। ফর্সা মানুষের গাল ভর্তি চাপ দাড়ি বেশ বড় হয়েছে। কাটে না সাদি। উস্কো খুস্কো এলোমেলো চুল, এতেও বেশ মানায় সাদিকে। জ্বরের তাপ এখনো গা থেকে পুরোপুরি নামেনি, এখনো উত্তাপ শরীর। পিহুর চোখগুলো জ্বালা করছে। সারব্রাত সেও ঘুমায়নি। শরীরের ভিতরে অদ্ভুত অঞ্জালা হয়েছে তার। মাঝে মাঝে দম বন্ধ হয়ে এসেছে প্রায়। তবে পিহু চোখ খুলেনি। প্রচণ্ড জ্বরের ঘোরে যখন কাতরাচ্ছিল তখন সাদির উন্মাদনা অনুভব করেছে। বারবার কপালে জলপটি দিয়ে দিয়েছে। ঠান্ডা হাতে জ্বর এর তাপমাত্রা বুঝতে সমস্যা হবে বলে মুখের সাথে মুখ লাগিয়ে দেখেছে। সুস্থ থাকলে হয়তো পিহু কখনোই এমন একটা মুহূর্ত পেত না। অসুস্থ বলেই হয়তো সাদির ভালোবাসা বুঝতে পেরেছে। থার্মোমিটার দিয়ে কতবার মেপেছে, নিজের সাথে জড়িয়ে নিয়েছে। তবে পিহুর কাল রাতে আর কিচ্ছু বলতে ইচ্ছা হয়নি। আসলেই মানুষটা বড্ড রাগী। তবে কাল রাতের সাদি ছিল বড্ড অসহায়। কাল পিহু আলতো চোখে মোমবাতির হলদেটে আলোয় সাদির চোখে পানি দেখেছে শুধু তার শরীরে অতিরিক্ত জ্বর এর কারণে। পিহুকে এভাবে থাকতে দেখে সাদি পিহুর কপালে হাত দিয়ে জ্বর চেক করল, তারপর শান্ত কণ্ঠে বলল, কিছু খাবে বানিয়ে দিব। ওষুধ খেতে হবে। বাইরের বৃষ্টি থামলেই ডাক্তারের কাছে নিয়ে যাব। পিহু মনে মনে হাসল। এক রায়ের অসুস্থতার কারণে এই মানুষটার উপর থাকা ভুল ধারণাটা তার ভেঙেছে। তবে এত সহজে পিহু নিজের মন সঁপে দিবে না সাদির কাছে। একটু দূর থেকেই না হয় ভালোবাসা অনুভব করবে। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে উঠল, কারেন্ট নেই, নয়তো বাইরে থেকে আনাতাম। দুটো ফোনের রিচার্জ শেষ, পাওয়ার ব্যাংকে বসিয়েছি। তবে মনে হয় না এই ঝড় বৃষ্টির মধ্যে অর্ডার নিবে ওরা। আর এখন তোমার খাওয়াও ঠিক হবে না। সাদির মুখে আগেও তুমি ডাকটা শুনলেও পিহুর এমন ভালো লাগা কাজ করেনি। আজ হঠাৎ সাদিকে প্রচণ্ড রকম ভালো লাগছে তার। পিহু উঠে বসতে গেল, তবে উঠতে পারল না, মাথাটা বড্ড ভার। সাদি বুঝতে পেরে পিহুর দিকে ঝুঁকে গেল। সাথে সাথে পিহু চোখ বুজে নিল। বুক দুরু দুরু করে কাঁপছে তার। সাদি পিহুর বাহুর নিচে ধরে চোখ মুখ খিচে পিহুকে উঠে বসালো, তারপর পিঠের পিছনে বালিশ দিয়ে খাটের শক্ত কারু কাজ করা কার্ডবোর্ড এর সাথে হেলান দিয়ে দিল। সাদি ভেবেছিল পিহু এই বুঝি তাকে খারাপ ভাবল, এই বুঝি কিছু একটা বলল। তবে সাদিকে ভুল প্রমাণিত করে দিয়ে পিহু ধীরভাবে চোখ খুলে তাকালো, তারপর ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আপনি একটু ঘুমান। সে রাত থেকে জেগে আছেন। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। কি খাবে বলো? আচ্ছা বলতে হবে না, আমি স্যুপ করে নিয়ে আসছি, ঝাল ঝাল করে। পিহু আর কিছু বলার আগেই সাদি উঠে দাঁড়াল। গায়ে থাকা গেঞ্জিটা খুলে বাস্কেটে রেখে নতুন একটা গেঞ্জি পরে নিল। অনেকখানি ভিজে গেছে ওটা তখন। সাদি চলে যেতেই স্মিত হাসল পিহু। বাইরের দিকে তাকালো, তবে জানালায় পর্দা দেওয়া। কিন্তু প্রচণ্ড বৃষ্টির শব্দ কানে এসে বাজছে তার। পিহু ধীরে ধীরে বিছানা থেকে উঠতে চাইল। তবে মাথার ভিতরে কেমন জানি ঘুরে উঠল, সাথে সাথে যেভাবে বসেছিল সেভাবেই বসে পড়ল, মাথা চেপে ধরে। প্রায় ২০ মিনিট পর সাদি ঘেমে একাকার হয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। হাতে রেডিমেড প্যাকেট স্যুপ রান্না করেছে সে। ভিতরে ডিম দেওয়া, একটু অল্প ঝাল ও মিশিয়েছে পিহুর জিবের রুচির জন্য। জ্বর হলে রুচি চলে যায়। সাদি রুমে এসে দেখল পিহুকে যেভাবে রেখে গেছিল সেভাবেই বসে আছে, কোমর সমান কম্বল টেনে দেওয়া। সাদি ধীরে ধীরে হাতে থাকা ট্রেটা টি টেবিলের উপর রাখল। তারপর পিহুর পাশে বসে ধীর কণ্ঠে বলল, তুমি সুস্থ হলে আমি আর স্পর্শ করব না জান। প্রমিজ। শুধু একটাই অনুরোধ, সুস্থ না হওয়া পর্যন্ত একটু অনুমতিহীনভাবে তোমাকে স্পর্শ করতে চাই। সাদি ভেবেছিল পিহু এতেও রিয়েক্ট করবে। তবে পিহু কিছু বলল না, চুপ করে রইল। চুপ থাকাকে সাদি সম্মতির লক্ষণ ভেবে ছোট্ট পিহুকে নিজের দিকে টেনে নিয়ে এলো। পিহুর গায়ে কাটা দিচ্ছে, তাই দেখে সাদি পিহুকে নিজের কোলের ভিতর বসালো। পিহুর পিঠ গিয়ে ঠেকল সাদির বুকে। সাদি কম্বল টেনে পিহুর পা ঢেকে দিল আর এক হাত দিয়ে পিহুকে জড়িয়ে নিল। পিহু সাদির ঘাড়ের মাথা রেখেছে। সাদি স্যুপ এর বাটি থেকে এক চামচ নিয়ে পিহুর মুখের সামনে ধরল, তবে পিহু মাথা নাড়িয়ে খাবে না বোঝালো। কোনো রুচি নেই মুখে। সাদি পিহুর মুখের সামনে চামচ ধরে বলে উঠল,
অল্প কয়েক চামচ খাও যান। ওষুধ খাওয়ার জন্য। আমি ভারী খাবার নিয়ে আসব তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময়। সাদির করুণ কণ্ঠের কথা শুনে পিহু চোখ বুজে গিলে নিল। মুখের রিয়েকশন দেখে মনে হলো তিতা কিছু খাচ্ছে। কয়েক চামচ খাওয়ার পরেই হঠাৎ পিহুর গা জ্বরাতে শুরু করল। গরম লাগতে শুরু করল। ওয়াক তুলতে শুরু করল। সাদি তাড়াহুড়ো করে চামচ রেখেই ওর মুখের সামনে নিজের ডান হাত রাখল। পিহু ওয়াক ওয়াক করতে শুরু করল এবার। গা জড়াচ্ছে তার। মাথার ভিতরেও ঘরছে। সাদি পিহুকে বুকের সাথে জড়িয়ে এক পা বিছানা থেকে নামাতেই হর করে বমি করে দিল পিহু সাদির গায়ে। সাদি ঘৃণা না করে পানির গ্লাস এগিয়ে দিল পিহুর দিকে। নিশ্চল চোখে কাপা কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে এক ঢোক পানি গিলতেই আবারও হরহর করে বমি করে নেতিয়ে পড়ল ক্লান্ত হয়ে পিহু। এদিকে পিহুর অবস্থা দেখে সাদির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দিশেহারা হয়ে গেছে সে। ক্লান্ত নেতিয়ে যাওয়া পিহুকে কিছুক্ষণ বুকের সাথে সেভাবেই জড়িয়ে রাখল সাদি। কিছুক্ষণ পর বিছানায় শুইয়ে দিল। তারপর এক টানে নিজের গায়ে থাকা পিহুর বমি করে ভাসানো টি শার্টটা খুলে ফেলল। সাদি টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মাথায় টাওয়েল পেঁচিয়ে গোসল করে বেরিয়ে এলো। কাবার থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে পরে নিল। তারপর চলল পিহুর রুমে। পিহুর রুমে আলমারি থেকে অনেক খুঁজে একটা লং টি শার্ট আর প্লাজো খুঁজে পেল। তবে আন্ডার গার্মেন্টস পেল না। সাদি জামা কাপড়গুলো এনে টাওয়েল ভিজিতে এনে পরিষ্কার করে দিল পিহুকে। তারপর চোখ বুজে মনে মনে বিড়বিড় করে বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। আমি চাই না আমার বউয়ের অসুস্থতার সুযোগ নিতে। আমার চোখকে হেফাজত করো। সাদি পিহুর জামা কাপড় চেঞ্জ করিয়ে বিছানায় সোজা করে শুইয়ে দিল। পিহু ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে। সাদি চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে বিঘরের মেঝে পরিষ্কার করে নিল। তারপর এসে শুয়ে পড়ল পিহুকে জড়িয়ে। পিহুর মাথাটা নিজের উষ্ণ বুকে চেপে রাখল। পিহু ও শান্ত হয়ে পড়ে রইল সাদির বুকে। অন্ধকার ঘরের এক কোণাতে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে জেরিন। গায়ে জামা কাপড় নেই, লম্বা একটা চাদর জড়িয়ে রেখেছে। উঠে বসার ক্ষমতা নেই তার। সমস্ত হাতে পেটে অজস্র সিগারেটের পোড়ার দাগ। সাথে সমস্ত গলায় বুকে নরপশুগুলোর কাপড়ের দাগ। জেরিনের দম আটকে আসছে। কানের নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। এক সময় একজনকে কামড়ানোর জন্য তার মাথা লোহার মতো শক্ত এই মেঝেতে বাড়ি দিয়েছিল। যদিও তারপর জেরিনের হুঁশ ছিল না। তবে হুঁশ ফিরতেই দেখেছে নিজের শরীরের উপর 6-7 জন নরপশুর আক্রমণের দাগ স্পষ্ট। জেরিনের ঠিক এই সময়টা খুব প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ছে খুব করে। সবার আগে চোখে ভেসে উঠছে মেয়েটার কথা। এখানে এসেছে কতক্ষণ না জানলেও মন বলছে পিহু ঠিক নেই। পিহুর জন্য চিন্তায় আর নিজের শরীরের কষ্টে বুক ফেরে যাচ্ছে। জেরিন কাতর কণ্ঠে দাঁতে দাঁত চেপে চোখ উল্টিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ গো, আমার পিহুকে ঠিক করে দাও। আমার মন বলছে ও ঠিক নেই। আমার হায়াতগুলো সব ওরে দিয়ে দাও আল্লাহ। আমি ওর মধ্যে বাঁচতে চাই। আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে আল্লাহ। আমার কলিজার কিছু হয়েছে আল্লাহ, তুমি দেখো। সকাল গড়িয়ে দুপুর। কারেন্ট এসেছে তবে বৃষ্টি থামেনি। আজ প্রকৃতির মন খারাপ হয়তো। সাদি বাইতে থেকে খাবার নিয়ে এসেছে। যদিও সে রান্না করতে পারে, তবে এখন রান্না করতে গেলে পিহুর খেয়াল রাখতে পারবে না সে। পিহুর গায়ে জ্বর নেই, তবে চোখ মুখ বসে গেছে, কেমন ফ্যাকাশে লাগছে পিহুর চাঁদ মুখখানা। সাদি ঝাল ঝাল কিছু ফাস্ট ফুড, চিপস ভাজা সব এনেছে। কখন কি খেতে ইচ্ছা করবে তার প্রেসির। কয়েক রকম আলাদা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে। আসার আগে জেরিনদের বাড়ি চেক করে এসেছে। না, বাড়িতে কেউ নাই। বাড়ি বাইরে থেকে তালা মারা। আশেপাশের মানুষ ও জানে না। জানবে কিভাবে? এখনকার মানুষ কেউ কাউকে খোঁজ রাখে না। সাদি ফোন দিয়েছিল কয়েকবার জেরিনের বাড়িতে, তবে কেউ ফোন রিসিভ করেনি। একসময় ফোন বন্ধ করে দিয়েছে। সাদির ইগোতে বাঁধে ব্যাপারটা, তাই সাদিও আর কল দেই না। পিহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদি। চোখ মুখ শীতল। পিহু পিটপিট করে চেয়ে আছে সাদির দিকে। ঠোঁট এ তৃপ্তির হাসি। তখন কার কথা মনে পড়ে হাসল পিহু। যে ছেলে বমি করার সময় ঘৃণা করে নিজের হাত মুখের সামনে এনে দিতে পারে। যার গায়ে বমি করার পরও চোখ মুখ শক্ত না করে আদরের সাথে বুকে জড়িয়ে নিয়েছিল। পিহু জানে যে ছেলে এমন পরিস্থিতিতে পাগলের মতো ভরকে যায়। সে আর যাই হোক কখনো মিথ্যা ভালোবাসতে পারে না। পিহু বুঝেছে সাদির ভালোবাসা সত্যি।
তবে সে এত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে না। সাদি বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে গলা ঝাড়া দিল। সাথে সাথে পিহুর চোখ খাদে নামিয়ে নিল। সাদি শান্তভাবে হাত এগিয়ে নিয়ে পিহুর চুলে হাত বুলিয়ে দিতে লাগল। পিহু চোখ বন্ধ করে নিল আবেশে। সাদি আস্তে করে বলে উঠল, কিছু খাবি? নিয়ে আসব। সব কিনে এনে রেখেছি তোর পছন্দের খাবারগুলো। সকাল থেকে কিছু খাসনি, খেয়ে ওষুধ খেতে হবে। সাদির ডাকে পিহু চোখ খুলে, তবে হুট করে পিহুর বাম চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা উত্তপ্ত নোনা জল। কথায় আছে, কাছের মানুষ কষ্টে থাকলে বাম চোখ দিয়ে পানি আসে। পিহুরও তেমন হল। হুট করে বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল। পিহুর চোখে হঠাৎ পানি দেখে চমকালো সাদি। তাড়াতাড়ি নিজের দু হাত এর তালুর মাঝে পিহুর ছোট্ট মুখের আদলখানা নিয়ে এলো। তারপর গাল চাপড়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই পিহু, চোখে পানি কেন জান? কি হচ্ছে তোর? শরীর খারাপ লাগছে এই জান? পিহু চোখ মেলে সাদির চোখের দিকে তাকালো। অসুস্থতার জন্য কেমন লাগছে মেয়েটাকে? কণ্ঠটাও কেমন কাতর হয়ে গেছে। পিহু ধীর কণ্ঠে বলে উঠল, সাদু। সাদি যেন পিহুর এই কণ্ঠে আরও পাগলপ্রায় হয়ে গেল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে তার। হুট করে কি হলো মেয়েটার? এভাবে কথা বলছে কেন? সাদি উৎকণ্ঠা ভাবেই বলল, কি হচ্ছে বল? পিহুর চোখ দিয়ে আরও এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হুট করে ফুফিয়ে কেঁদে উঠল মেয়েটা। বুকের ভিতরে অসম্ভব কষ্ট হচ্ছে তার। দম আটকে আসছে। পিহুর কান্না দেখে সাদি পিহুকে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, তবে কান্নার কোনো কারণ পেল না। সাদি পিহুকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলে উঠল, কি হয়েছে জান? আমি আছি তো, বল আমাকে। কিচ্ছু বলবো না তোকে। বল আমাকে, কাঁদিস না, আমার কষ্ট হয় তোর চোখের পানি দেখে। সাদির কথায় পিহুর কান্না খানিকটা কমে আসে, তবে কান্না থামায় না। কান্নারত কণ্ঠেই বলে উঠে, সাদি, আমার না, হঠাৎ করেই খুব কষ্ট হচ্ছে। আমার খুব অস্থির লাগছে। আমার দম আটকে আসছে সাদি। মামুনিকে হারানোর পর যেমন কষ্ট হচ্ছিল আমার, আবার তেমন কষ্ট হচ্ছে। আমার কাছের কেউ খুব কষ্টে আছে সাদি। আমার মন বলছে। সাদি নিশ্চুপ। পিহুর ছোট্ট মাথাটা তার বুকে। পিহুর চোখের পানিতে নীল রঙা শার্টটার কিছু অংশ ভিজে গাঢ় নীল রং ধারণ করেছে। পিহু একটু থেমে আবারও বলে উঠল, জেরিনের কোনো বিপদ হয়নি তো? ওর জন্য মন পুড়ছে খুব আমার। কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে সাদি। ও কি অসুস্থ? ওর কি হয়েছে? আমার মন বলছে আমার জেরিন ঠিক নেই সাদি। ওর কাছে একটু কল দেন, ওরে এখানে আসতে বলেন। সাদি নিশ্চুপ। জেরিনের জন্য তারও চিন্তা হচ্ছে। কাল বিকাল থেকে মেয়েটা নিখোঁজ। কোনো কল ধরছে না। না আছে হদিশ। সকাল সকাল খবরের কাগজে হেডলাইন দেখল, আজিমপুর রোডে কাল সন্ধ্যা নাগাদ কেউ বা কারা একটা রিকশা চালককে পরপর কয়েকবার গুলিবিদ্ধ করে মাথার মগজ উড়িয়ে দিয়েছে। সাদি ভেবে পায় না, একজন রিকশা চালকের সাথে মানুষের কি শত্রুতা? রিকশা যেহেতু নিলি না, ফাও মানুষটাকে কেন মারলি? সাদিকে চুপ থাকতে দেখে পিহু আবারও বলে উঠল, দেন না মোবাইলটা, ওরে একটু আসতে বলি। ও কাল কি বলতে চেয়েছিল আমাকে? বলেনি? ওরে খুব দেখতে ইচ্ছা করছে। সাদি চুপ থাকে। তবে এখন যদি বলে পিহুকে ফোনে পাচ্ছে না, তাহলে পিহু আরও অসুস্থ হয়ে যাবে। তার থেকে বানিয়ে কিছু একটা বলে দেই। তার কাছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ পিহুকে সুস্থ করা। মেয়েটাকে অসুস্থ দেখতে মোটেই ভালো লাগছে না সাদির। সাদি আস্তে করে বলে উঠল, মিথ্যা বলায় গলা কাঁপছে তার। তবুও বলল, জেরিন কল দিয়েছিল, তবে তুই ঘুমাচ্ছিলি, তাই কথা বলে রেখে দেছে। কাল বা পরশু আসবে ও। কেন, কোথায় গেছে? ওর দাদু মারা গেছে, তাই ভোর ভোর সবাই গ্রামে গিয়েছে। আর গিয়ে পৌঁছানোর পর ফোন দিয়েছিল, কিন্তু ওর দাদু তো আরও 4 বছর আগে মারা গেছে। সাদি পিহুর কথা শুনে থমকে গেল, তবে থামলে চলবে না, তাড়াতাড়ি করে বলে উঠল, ওর আব্বুর কাজিনের মা, মানে ওর দাদু, বুঝলি? ফোন দেন, কথা বলবো। ও দিবে বলছে। এখন ওর কাছে ফোন থাকবে না। সাদির কথাটা খুব একটা বেশি বিশ্বাস হলো না পিহুর। ভ্রু কুচকে রইল কিছুক্ষণ। তবে সত্যিই হয়তো।
কারণ সাদি মিথ্যা বলে না তার সাথে। পিহু এবার সাদির বুক থেকে মাথা তুলে নিল। বেশ লজ্জা লাগছে তার। হুট করে জড়িয়ে ধরছে লোকটা, এতে বেশ শান্তি লাগছে পিহুর, তবে সাথে লজ্জাও পাচ্ছে। তবুও মাথা নিচু করেই বলে উঠল, খিদে লেগেছে খুব। কি খাবি? যা ইচ্ছা আনেন। সাদি টুস করে পিহুর কপালে মাঝে একটা চুমু দিয়ে উঠে চলে গেল বাইরে ডাইনিং টেবিল এর উপর থেকে খাবারগুলো নিতে। এদিকে সাদির এহেন কাণ্ডে পিরো জমে গেছে পিহু। হুট করে নিজের সামনে নিজের চিঠিওয়ালা প্রেমিক নামক খুনিকে দেখে চমকালো জেরিন। আরও বেশি চমকেছে যখন দেখল তারে খুবলে খাওয়া সেই নরপশুগুলো তাকে ভাই ভাই করে ডাকছে। হুট করে চোখের সামনে তুড়ি বাজানোর কারণে ধ্যান ভাঙে জেরিনের। জাহিন জেরিনের নরম গালটা চেপে ধরল। সারা মুখে নখের আঁচড়ের দাগ অনেক। জেরিন কুকরিয়ে উঠল। জেরিনের চোখ মুখ দেখে জাহিন ছেলেগুলোকে ইশারা করতেই বাইরে চলে গেল ছেলেগুলো। চেয়ারের উপর অয়ত্নে পড়ে আছে একটা খঞ্জর। জাহিন হিসিয়ে জেরিনের উদ্দেশ্য বলে উঠল, কি ব্যাপার দেমাগি ম্যাডাম? ভালোবাসা বুঝলে না? বান্ধবীর জন্য মায়া দর্দ উতলে পড়ছিল। কতবার বললাম যা দেখেছ যা শুনেছ স্বপ্ন ভেবে ভুলে যাও। উহু তুমি তা করলা না, বাল পাকনামি করলা। ওদের বলে দিতে গেলা। তোমার ভাই নাবিলটাও বড্ড বোকা। সব বলে দিল তোমাদের। ইহ! জাহিন হাত এত জোরে জেরিনের গাল চেপে ধরেছে যেন জেরিনের চোখ বেয়ে পানি পড়তে লাগল যন্ত্রণায়। জাহিন এক টান দিয়ে অন্য হাত দ্বীপ জেরিনকে জড়িয়ে থাকা চাদরটি খুলে ফেলল। চোখের সামনে দৃশ্যমান হল নগ্ন দেহটি। জাহিন লালসার দৃষ্টি নিক্ষেপ করে জেরিনের চোখের দিকে তাকিয়ে মুখ চোগেরে দিয়ে বলে উঠল, তোকে জীবন্ত অবস্থায় এমন করে তার বান্ধবীর কাছে নিব তোর বান্ধবীর আত্মা শুকিয়ে যাবে। যদিও ওর শরীরটাও আমার লাগবে। আর তোরটাও। কাল তো অনেক ফুর্তি করলি, আর আজ আমার পালা। নে শুরু করি। কথাটা বলেই জাহিন নিজের শার্ট খুলতে শুরু করল। এদিকে জেরিন ব্যথাযুক্ত শরীর নিয়ে কিছুটা সরে গিয়ে কাঁদতে কাঁদতেই বলে উঠল, এতটা নিষ্ঠুর হবেন না। ক্ষমা চাওয়ার জন্য কিন্তু দ্বিতীয়বার জন্ম নিবেন না। জাহিনের হাত থেমে যায় ঠাস করে। জেরিনের মুখে একটা দাবাং মার্কা চর বসিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে জেরিনের উপর রাক্ষসের মতো। চলবে। বন্ধুত্ব এমন একটা জিনিস, একে অপরের দুঃখ উপলম্বী করা যায় দূর থেকেই। আজকের পর্ব কেমন হয়েছে বলে যাবেন, আশা করি ভালো লাগবে। বেশি বেশি রেসপন্স করবেন।